হ্যালো ভিউয়ার্স, এসকুলাস, এইস্কিলাস, এসকাইলাস এরকম আরও অনেকগুলো উচ্চারণ পাওয়া যায় তার নামের। তবে মূল গ্রিক উচ্চারণ ইস্কিলুসই সর্বাধিক গ্রহণযোগ্য। একাডেমিক ক্ষেত্রে যারা নাট্যকলায় পড়াশোনা করেন তাদের জ্ঞানার্জনের শুরুটা হয় ইস্কিলুস নাটকগুলো দিয়েই। প্রাচীন গ্রিসের এই নাট্যকার নাট্যকলার ভিত্তি স্থাপন করে দিয়ে গিয়েছেন। শিল্প সাহিত্যের এই ধারার প্রবাহ স্থায়ী করবার জন্য প্রাথমিক ধাপটি সম্পন্ন করে দিয়ে গিয়েছেন। বিশেষ করে বিয়োগান্ত নাটক রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাই তাকে আখ্যায়িত করা হয় বিয়োগান্ত নাটকের জনক হিসাবে। আর সব বিখ্যাত গ্রিক ব্যক্তিত্বের মতোই ইস্কিলুসের জীবন সম্বন্ধেও খুব কম তথ্যই পাওয়া যায়। তাই তাকে নিয়ে যথারীতি সৃষ্টি হয়েছে বিতর্ক আর গল্পগুজব। সবচেয়ে জনপ্রিয় গল্পটি তো তার মৃত্যু নিয়েই। চলুন আজকের এই ভিডিওতে ইস্কিলুসের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। খুব সম্ভবত 525 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সের ইলিউসিস নামক এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন ইস্কিলুস। শহরের মস্ত ধনী ইউফোরিয়ানের ঘরে জন্ম নেয়ায় তার শৈশবটা আরামায়েশেই কেটেছিল বলে ধারণা করা হয়। কৈশোরে স্থানীয় আঙুর বাগানে কাজ করেছেন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। পড়ালেখা কোথায় করেছেন, কিভাবে করেছেন সেসব তথ্য অবশ্য পাওয়া যায় না। নাটক বা আরও নির্দিষ্ট করে বললে বিয়োগান্ত নাটক তিনি লিখতে শুরু করেছিলেন অল্প বয়সেই, এটা নিশ্চিত। তবে তার নাটক লেখার সূচনা নিয়ে রয়েছে অলৌকিক তথ্য, যেগুলো বিশ্বাস করা অনেকটা কষ্টসাধ্য। গ্রিক ভূগোলবিদ পসানিয়াস তার একটি গ্রন্থে ইস্কিলুসের কথা উল্লেখ করেছেন। সেখানে পাওয়া যায় ইস্কিলুসের নাটক রচনার অনুপ্রেরণার উৎসের কথা। পসানিয়াসের বর্ণনা অনুযায়ী গ্রিকদের মদ এবং আঙুর উৎপাদন বিষয়ক দেবতা, যিনি আবার থিয়েটার এবং ধর্মীয় উৎসব বিষয়ক দেবতাও, সেই ডায়ানোসাইস ইস্কিলুসের স্বপ্নে দেখা দেন এবং তাকে চাষাবাদ বাদ দিয়ে বিয়োগান্ত নাটক লিখতে বলেন। এ কাজ করলে তিনি বিখ্যাত হবেন। একথাও উল্লেখ করতে ভোলেননি ডায়োনাইসাস। ঘুম থেকে উঠে একদম দেরি করেননি ইস্কিলুস। সেদিন থেকেই শুরু হয় তার নাটক রচনার সাধনা। 26 বছর বয়সে প্রথমবারের মতো তিনি তার নাটক মঞ্চায়ন করতে সক্ষম হন। শৈশব আর কৈশোরে অন্তত নিজ শহরের বাইরে ভ্রমণ করা হয়নি ইস্কিলুসের, এটা নিশ্চিত। কারণ তিনি যখন 10 বছরের, মতান্তরে 15 বছরের বালক, তখন গ্রিসের সিংহাসনে বসে ক্লেইস্থেনিস, যিনি গ্রিসবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্কার আইন জারি করেছিলেন। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তির পূর্বপুরুষেরা যে শহরে বসবাস করে গিয়েছেন সেখানেই তাকে বসবাস করতে হবে। পারসিকদের বিরুদ্ধে সবগুলো যুদ্ধেই দক্ষতার সাথে লড়াই করেছিলেন ইস্কিলুস। বিশেষ করে পার্সিয়ান রাজা প্রথম দারিউসের বিরুদ্ধে ম্যারাথনের যুদ্ধে ইস্কিলুস আর তার ভাই সিনেচাইরাসের অবদান অসীম। গ্রিকরা সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। পরবর্তীতে পারসিক রাজা জেরেক্সাসের বিরুদ্ধেও যুদ্ধে অংশ নিয়েছিলেন ইস্কিলুস। ব্যাটেল অফ সালামি নামক এই যুদ্ধ নিয়ে তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত নাটক দ্য পার্সিয়ান্স। খ্রিস্টপূর্ব 472 অব্দে ডায়োনাইসাইস উৎসবে এই নাটকটি মঞ্চায়িত করা হয়, যা প্রথম পুরস্কার জিতেছিল সেবার। এখানে ডায়োনাইসাইস সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। প্রাচীন গ্রিসে জাকালো এই উৎসবটি প্রতি বছর নাট্যকলা ও উৎসবের দেবতা ডায়োনাইসাসের সম্মানে পালন করা হতো। নাটক লিখে যখন সবেমাত্র প্রশংসা কুড়াতে শুরু করেছিলেন, তখনই জনরোষের মুখে পড়েন ইস্কিলুস। নিজ শহর ইলিউসিসের ইলিউসিয়ান মিস্টেরিয়াস নামক একটি ধর্মীয় সংঘের সদস্য হন ইস্কিলুস। এই সংঘের কিছু গোপন তথ্য ছিল, যেগুলো সংঘের সদস্যরা ছাড়াও অন্য কারো সাথে আলোচনা করা নিষেধ ছিল। কিন্তু ইস্কিলুস তার গুটি কয়েক ভক্তের সাথে কিছু গোপন তথ্য নিয়ে মুখ খুলে ফেলেন। এতে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সংঘটি। এমনকি একটি নাটক মঞ্চায়নের সময় তার গায়ে পাথর ছুঁড়েও মারা হয়েছিল। তিনি সে যাত্রায়
কোনো ক্রমে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এই ঘটনার কিছুদিন পর আদালতে তার বিচার বসে। বিচারে তিনি ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। বিচারকগণ ইস্কিলুসের শহীদ হওয়ার ভাইয়ের কথা বিবেচনা করে তাকে ক্ষমা করে দেন, কিন্তু জনরোষ কাটতে বেশ কয়েক মাস লেগে যায়। এই মাসগুলো তার একটি নাটকও মঞ্চায়নের সুযোগ পায়নি। খ্রিস্টপূর্ব 470-এর দশকে ইস্কিলুস সিসিলি ভ্রমণ করেছিলেন। এই সময় তিনি রচনা করেছিলেন একটি বিখ্যাত নাটক, দ্য ওম্যান অফ ইটনা। এই নাটক রচনার পরই সমসাময়িক সকল নাট্যকারকে ছাড়িয়ে জনপ্রিয়তার 1 নম্বর আসনটি পাকাপোক্ত করেন তিনি। তখন থেকে প্রায় প্রতি বছরই ডায়োনাইসিস উৎসবে প্রথম স্থান অধিকার করত তার এই নাটকগুলো। নাটকের জগতে ইস্কিলুসের উত্থানের কারণ খোঁজার চেষ্টা করেছেন ইতিহাসবিদগণ। অনেকের মতে তার উত্থানটা অবধারিত ছিল। ইস্কিলুসের জীবনকাল ও পরবর্তী প্রায় অর্ধ শতাধিক বছর গ্রিসে নাট্যকলা সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল। এই সময় ডায়োনাইসিয়া উৎসবগুলো হতো অত্যন্ত আড়ম্বরপূর্ণ এবং সেই উৎসবে প্রথম স্থান অধিকার করা ছিল বিশেষ এক সম্মান। এই সম্মানের জন্য তখন গ্রিকদের মাঝে নাট্যকার হবার ঝোঁক বেড়ে যায়। নাট্যকারদের সামাজিক প্রতিপত্তি এবং আয় দুটোই বাড়ছিল পাল্লা দিয়ে। অন্যদিকে নাট্যকার কেবল সম্ভ্রান্ত বংশের মানুষেরাই হতে পারত। সেক্ষেত্রে ইস্কিলুসের নাট্যকার হওয়ার পথে কোনো বাধাই ছিল না। ইস্কিলুস তার জীবনকালে কতগুলো নাটক রচনা করেছিলেন তার সঠিক হিসাব পাওয়া যায় না, তবে কোনো সংখ্যাই 100-এর নিচে নামেনি। তার এতগুলো লেখার মাঝে বর্তমান সময় পর্যন্ত অক্ষত আছে মাত্র 7টি নাটক। আরও বেশ কিছু নাটকের মূল কাহিনী সংক্ষেপে বলতে পারা যায়, কারণ সেগুলো পুরোপুরি অক্ষত না থাকলেও একাধিক খণ্ড থেকে মর্মোদ্ধার সম্ভব হয়েছে। এইসবের বাইরে তার আরও 71টি নাটকের নাম বিভিন্ন ঐতিহাসিক উদ্ধৃতি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইস্কিলুসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশিবার মঞ্চায়িত নাটক হচ্ছে দ্য পার্সিয়ান্স। এই নাটক তিনি দারিউসের বিরুদ্ধে সালামের যুদ্ধ নিয়ে রচনা করেন। 7 অ্যাগেনেস্ট দ্য থিবিস এবং দ্য সাপ্লিয়েন্টের মূল কাহিনী ছিল ঈশ্বর এবং মানুষের মধ্যকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। ইস্কিলুস ট্রিলজি লিখতে ভালোবাসতেন। খ্রিস্টপূর্ব 460-এর দশক জুড়েই তিনি ট্রিলজি রচনা করেছেন। তবে তার একটি মাত্র ট্রিলজি বর্তমান অবধি সম্পূর্ণ অক্ষত অবস্থায় টিকে রয়েছে। দ্য ওরেস্টিয়া নামক এই ট্রিলজিটি গ্রিকদের ইতিহাসেই একমাত্র ট্রিলজি যা কালের স্রোতে হারিয়ে যায়নি। এর 3টি খণ্ড গ্রিক বীর আগামেমনের উত্থান, হত্যা এবং উত্তরসূরিদের নিয়ে সাজানো। ইস্কিলুসের লেখাগুলোর মধ্যে সবচেয়ে বিতর্কিতটি হল প্রমিথিউস বাউন্ড। এটি মূলত প্রমিথিয়া নামক একটি ট্রিলজির প্রথম খণ্ড, যার দ্বিতীয় ও তৃতীয় খণ্ড যথাক্রমে প্রমিথিউস আনবাউন্ড এবং প্রমিথিউস দ্য ফায়ারব্রিঙ্গার অক্ষত অবস্থায় নেই। মর্তের মানুষের জন্য প্রমিথিউসের আগুন নিয়ে আসা এবং জিউসের নিষ্ঠুর অত্যাচারের শিকার হওয়ার গল্পই বর্ণিত হয়েছে এই নাটকে। কিন্তু সমস্যা হচ্ছে এর স্টাইলে। এই নাটকের গল্প বর্ণনা, সংলাপ সবই ইস্কিলুসের চেয়ে কিছু ভিন্ন মনে হয়। এই কারণে 19 শতক পর্যন্ত পণ্ডিতগণ এই নাটকটি আদৌ ইস্কিলুসের কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু ইস্কিলুস না হলে এর লেখক কে হতে পারে তারও কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ না পাওয়ায় ইস্কিলুসকেই এর লেখক মানতে হচ্ছে। নাটক ও সাহিত্যে অবদানের বাইরে ইস্কিলুস সবচেয়ে বেশি পরিচিত তার অদ্ভুত মৃত্যুর গল্পের জন্য। সেই গল্পটি কতটুকু সত্য তা নির্ধারণ করা যায়নি, তথাপি অনেকের মতে তা সত্য। 458 খ্রিস্টপূর্বাব্দে ইস্কিলুস দ্বিতীয়বারের মতো সিসিলি ভ্রমণ করেছিলেন। জীবনের শেষ ভাগটা তিনি এখানে কাটিয়েছিলেন। তার মৃত্যু নিয়ে প্রচলিত গল্পটি যদি সত্য হয়ে থাকে তাহলে তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অদ্ভুত উপায়ে মৃত্যুবরণ করা মানুষ। সত্য মিথ্যা যাই হোক, ঘটনাটা আসলে বেশ অদ্ভুত এবং কাকতালীয়। ল্যামারচার নামক এক প্রজাতির শকুন আছে যেগুলো কচ্ছপ খেয়ে বেঁচে থাকে। এরা কচ্ছপ ধরে নিয়ে আকাশে উড়াল দেয় এবং কোনো পাথরের দেখা পেলে সেটির উপর কচ্ছপটি ফেলে দেয়, যেন এর উপরের শক্ত খোলস
ভেঙে যায়। সিসিলিতে তখন বহু ল্যামার্চারের বসবাস ছিল। পৃথিবীর প্রথম এনসাইক্লোপিডিয়া রচয়িতা হিসাবে পরিচিত প্লিনি দ্য এল্ডার তার এক উদ্ধৃতিতে উল্লেখ করেছেন যে সিসিলিতে থাকাকালীন স্কুলাস ঘরের মধ্যে খুব কম সময় থাকতেন, এমনকি রাতেও ঘুমাতেন ঘরের বাইরে, কারণ কোনো এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মৃত্যু হবে মাথার উপর কিছু একটা পতনে। স্কিলুস ভেবেছিলেন ঘরে থাকলে ছাদ আবার ভেঙে না পড়ে, খোলা আকাশের নিচে থাকলে নিশ্চয়ই আকাশ থেকে তারা খসে পড়বে না। কিন্তু স্কুলাসের দুর্ভাগ্য যে আকাশ থেকে তারা খসে না পড়লেও শকুনের ফেলা কচ্ছপই তার মৃত্যুর কারণ হয়। 456 খ্রিস্টপূর্বাব্দের কোনো এক সকালে তিনি বসে বসে রোদ পোহাচ্ছিলেন, তখন তার মাথা ফেটে চৌচির হয়ে যায় উপর থেকে পতিত এক আস্ত কচ্ছপের আঘাতে। বেচারা শকুনের বা দোষ কোথায়? সূর্যলোকে চকচক করা স্কিলুসের টাক মাথাটাকেই পাখিটি হয়তো পাথর ভেবেছিল। প্রায় সকল ইতিহাসবিদই এই গল্পকে নিছক মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। স্কিলুসের মৃত্যুতে অত্যন্ত শোকার্ত হয়ে পড়েছিল এথেন্স, বিশেষ করে তার শহর ইলিউসিস। এক সপ্তাহের শোক পালন করা হয় সেখানে, একের পর এক মঞ্চায়িত করা হয় তার নাটকগুলো, তৈরি করা হয় স্মৃতিসৌধ। প্রায় 2500 বছর পূর্বে মৃত্যুবরণ করা স্কিলুসের অধিকাংশ কাজ মুছে গিয়েছে ইতিহাস থেকে। তথাপি তিনি আজও সমান গুরুত্বপূর্ণ হয়ে আছেন তার টিকে থাকা কয়েকটি অসাধারণ নাটকের জন্য। সাহিত্যের এই শাখা আজ যে বটবৃক্ষের আকার ধারণ করেছে তার চারা তো তিনিই রোপণ করেছিলেন। থিয়েটারের বিস্তারে তার অবদান অনস্বীকার্য, আর বিয়োগান্ত নাটক তো তারই সৃষ্টি। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।